ঠিক যেন হলিউডের দৃশ্যটা একবার কল্পনা করুন। আপনার দেশের দুটো বিমান শত্রু দেশে গিয়ে ক্র্যাশ করে গেছে এবং সেই বিমানের দুই চালক পাইলট কোথায় আছে কেউ জানে না। শত্রুপক্ষ সেই পাইলটের খোঁজে তন্ন তন্ন করে প্রত্যেকটি কোণা খুঁজে বেড়াচ্ছে সে দেশের। ঘোষণা করে দেওয়া হয়েছে পুরস্কার, আর ঠিক সে সময় আপনার দেশের একটি বিমান গিয়ে রুদ্ধশ্বাস এক অপারেশন চালিয়ে শত্রুপক্ষের দেশে ঢুকে সেই দুই পাইলটকে উদ্ধার করে নিজেদের দেশে নিয়ে এলো। যে কোনো হলিউডের অ্যাডভেঞ্চার সিনেমার থেকে এই দৃশ্য কিন্তু কোনো অংশে কম নয়, যা কালকে ইরান ও আমেরিকার যুদ্ধে গোটা বিশ্ব কার্যত দেখলো। এবং আজকে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট, যেখানে এই অপারেশনকে তারা সাম্প্রতিক সময়ের সব থেকে বড় সাফল্যমণ্ডিত অপারেশন হিসাবে ব্যাখ্যা করেছে। আর ঠিক সে সময় যখন এই অপারেশনে গোটা দেশ বিদেশের নজর, ঠিক তখন ভারতের জাহাজ হরমুজ প্রণালীকে বাইপাস করে বিকল্প রুট ধরে ভারতবর্ষে আসছে। অর্থাৎ দুটো রিস্কি ঘটনা, যা জিওপলিটিক্যাল সারফেসে কালকে দিন ভোর আলোচনা হলো, এবং আজকে আমি আপনাদের সহজ ভাষায় সেই দুটো ঘটনা কিভাবে ঘটলো এবং এর ব্যাখ্যা এবং ইম্প্যাক্টটা কি সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখবেন। ইরানের পক্ষ থেকে কালকে জানানো হয় যে তারা মার্কিন যুদ্ধ বিমান F-15 ঈগলকে ভূপতিত করেছে। শুধু F-15 নয়, পরবর্তীকালে ইরান এটাও দাবি করে যে আমেরিকার আরও একটি বিমান A-10 সেটাও নাকি ইরানের মাটিতে লণ্ডভণ্ড হয়ে গেছে। এবার এই বিমান দুর্ঘটনার পর সব থেকে বড় দুই প্রশ্ন উঠে যায় যে এই দুই বিমানের যে পাইলট ছিলেন তারা কোথায় গেলেন? তারা কি মৃত? তারা কি ইরানের হাতে আটক হয়েছেন, নাকি তারা ইরানের এমন কোথাও লুকিয়ে আছেন যার সন্ধান স্বয়ং ইরানের সেনাবাহিনী অবধি পাচ্ছেন না? আমেরিকা এই পুরো বিষয়টা নিয়ে প্রাথমিকভাবে মুখে কুলু পাটে, কিন্তু কালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেন যে রুদ্ধশ্বাস এক অপারেশনে তারা সার্চ অপারেশন চালিয়ে ইরানের ভিতরে ঢুকে সেই পাইলটকে উদ্ধার করেছে, যা কোনো অংশে কোনো হলিউড সিনেমার থেকে কম নয়। কারণ আপনি শত্রুপক্ষের দেশের ভিতরে আপনার সার্চ অপারেশন চালাচ্ছেন এবং এমন একটা সময় চালাচ্ছেন যখন শত্রুপক্ষ আপনাকে ধরার জন্য বসে আছে। এই পুরো অপারেশনটিকে আমেরিকার ইতিহাসে অন্যতম সেরা অপারেশন বলা হচ্ছে। মনে রাখবেন, ঠিক দুদিন আগে আমেরিকার যে সেনা প্রধান তাকে কিন্তু বদলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, অনেকে অনেক সমালোচনা ট্রাম্পের করেছিলেন, কিন্তু সেনা প্রধান বা সেনাবাহিনীর খোলনচে যে বদলের পর এত বড় সাফল্য মার্কিন সেনাবাহিনী পাবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। প্রথমত, যিনি আটকে পড়েছিলেন তিনি কিন্তু আমেরিকার উচ্চপদস্থ এক কমান্ডার পাইলট, ফলে তাকে ছাড়ানোর একটা দায় ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু থেকে যায়। এবং এটা শুধু মার্কিন সেনাবাহিনীর কর্মদক্ষতাকে চ্যালেঞ্জ করেছিল তা নয়, সামগ্রিকভাবে আমেরিকার যে আভিজাত্য, যে অহংকার, যে আত্মগরিমা, সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করেছিল। এই অপারেশন আলটিমেটলি আমাদেরকে কি দেখালো বা বোঝালো? প্রথমত, ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে ইরানের র্যাডার সিস্টেম তিনি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার যে বিমান কিংবা যে হেলিকপ্টার পাঠিয়ে সার্চ অপারেশন চালিয়েছে তা অত্যন্ত লো অ্যালটিটিউডে মুভ করেছে, অর্থাৎ মাটি থেকে অনেকটা নিচে তারা এই সার্চ অপারেশন চালিয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার যে দাবি যে ইরানের এই যে ডিফেন্স মেকানিজম সিস্টেম তারা ভেঙে দিয়েছে, সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল। কারণ আপনার দেশের আকাশ সীমার একদম নিচে শত্রুপক্ষের হেলিকপ্টার ঢুকলো এবং আপনারই শত্রুকে পাইলটকে তুলে নিয়ে চলে গেল, আপনার ডিফেন্স সিস্টেম ধরতে পারলো না। এটা কিন্তু ইরানের সাম্প্রতিক সময় সব থেকে বড় ব্যর্থতা হতেই পারে। পাশাপাশি আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার এখানে আমেরিকার পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আধুনিক সময়ে ঠিক কোন অপারেশনে কোন যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান ব্যবহার করা হবে তা কিন্তু আমেরিকা বারবার করে দেখানোর চেষ্টা করছে গোটা বিশ্বের সামনে। ভেনেজুয়েলার অপারেশনটার কথা ভাবুন, সেখানে কিন্তু আমেরিকা নাইট স্টকারকে ব্যবহার করেছে, যা সাধারণত তারা করে না। এক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের এমন প্যারামিলিটারি গ্রুপকে ব্যবহার করেছে যারা এই রেস্কিউ অপারেশন চালাতে দক্ষ। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন? নো আমেরিকান ক্যাজুয়ালিটি, অর্থাৎ কালকে আমেরিকার সেনাবাহিনীর কেউ ইরানের হাতে ধরা পড়েননি এবং মারাও যাননি।
ফলে শত্রু দেশে ঢুকে এই পাইলটকে উদ্ধার করে আনা নিঃসন্দেহে আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি সার্চ অপারেশন হিসেবে থেকে যেতেই পারে, যা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন। চমক এখানেই শেষ নেই বা শেষ হয়নি। আমেরিকার পক্ষ থেকে জানানো হয় যে তাদের দুজন পাইলট আটকে পড়েছিল ইরানে, একজন নয়, একজনকে তারা উদ্ধার করেছে, কিন্তু আরো একজনকে আগের দিনে উদ্ধার করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় পাইলটের সুরক্ষার কথা ভেবে সেটাকে ঘোষণা করা হয়নি। আর ইরানের সেনাবাহিনী যখন আমেরিকার এই রেস্কিউ অপারেশনকে আটকানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, ঠিক তখনই স্ট্রেট অফ হরমুজে এক দুঃসাহসিক অভিযান কিন্তু এখানে চালালো ভারত। দুঃসাহসিকই বটে, কারণ এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে বিশ্বের অন্য একটা রাস্তা দিয়ে ভারতে পৌঁছে গেল তেলের জাহাজ, যা কিন্তু ইরান, আমেরিকা এবং বিশ্বের বহু দেশ কল্পনাই করতে পারেনি। কিছুদিন আগে এই স্ট্রেট অফ হরমুজকে ওপেন করা নিয়ে প্রায় 60 সদস্যের একটি রাষ্ট্রের জোট তৈরি হয়েছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত। প্রধানত ব্রিটেন উদ্যোক্তা হলেও ভারত কিন্তু সেই জোটে সামিল হয়ে বুঝিয়ে দেয় যে কোনো অবস্থাতে এই যুদ্ধ যেখানে যাচ্ছে তার সমর্থন অন্তত ভারত করতে পারছে না, কারণ এতে গোটা বিশ্বের ইকোনমিক্যাল স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রাখার পর গ্লোবাল অয়েল চেন সাপ্লাই শেষ হয়ে যাচ্ছে, যার ইম্প্যাক্ট বিশ্বের সমস্ত দেশের উপর পড়বে। কিছুটা ইরান বাড়াবাড়ি করছে, কিছুটা ডোনাল্ড ট্রাম্পের ইগো, সব মিলিয়ে গোটা বিশ্বের প্রায় 100টা দেশ এই ঘটনায় যে জর্জরিত এবং বিপর্যস্ত তা কিন্তু ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল স্ট্রেট অফ হরমুজ খোলা নিয়ে যে জোট তৈরি হয়েছিল সেই জোটে সামিল হয়ে। আর আজকে ভারত যে কর্মকাণ্ডটি ঘটালো তা কিন্তু ইরানের উদ্দেশ্যে করা একটি বার্তা। কিছুদিন আগে ভারতের বিদেশ সচিব পরিষ্কারভাবে ইরানকে একটি হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে তেহরানে যদি কোনো ভারতীয় কিংবা ভারতের ইনফ্রাস্ট্রাকচারের উপর আক্রমণ করা হয় তাহলে ভারত কিন্তু শেষ দেখে ছাড়বে। আর আজকে ভারত কিন্তু সেই শেষটি দেখে ছাড়লো, কারণ দিনের পর দিন ইরান যেভাবে স্ট্রেট অফ হরমুজকে নিয়ে ডিল করছে, আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, তা কিন্তু কোথাও না কোথাও তার যে রেশ তা ভারতের গায়ে এসেও কখনো লাগবে তা ভারত কিন্তু বুঝেছে, এবং বুঝেছে বলেই কালকে এই ধরনের এক দুঃসাহসিক অভিযান চালানো হলো। কালকে এই প্রথমবারের জন্য ভারত ওমানের জলসীমা ব্যবহার করে তাদের তেল বহনকারী জাহাজকে কিন্তু নিজেদের দেশে নিয়ে এলো। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারতীয় জাহাজ MSV কিউবা সহ আরো 4টি বড় জাহাজ আন্তর্জাতিক যে জলসীমা আছে সেটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ওমানের আঞ্চলিক সমুদ্র সীমা ব্যবহার করেছে, এবং এক্ষেত্রে তারা যে রেডার সিস্টেম তা তারা অফ করে দিয়েছিল। জাহাজগুলো বেসিক্যালি সংযুক্ত আরব আমিরাটস সেখানে এসে ওমানের জলসীমায় কিন্তু প্রবেশ করে, এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুসাদ্দাম যে উপদ্বীপ আছে সেখানে গিয়ে তাদের AIS সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেয়, অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া হয় ভারতের জাহাজের পক্ষ থেকে। এবং পরবর্তীকালে ইরানের র্যাডার এগুলোকে বাইপাস করে এগিয়ে যায়, এবং ইরানের র্যাডার স্বাভাবিকভাবে AIS সিস্টেম বন্ধ থাকলে ধরতে পারবে না, এবং প্রায় 350 কিলোমিটার পথ তারা কিন্তু এইভাবে আসে, এবং মাসাক্তের কাছে গিয়ে তারা ফের র্যাডার কিন্তু ওপেন করে দেয়। ফলে ভারত স্ট্রেট অফ হরমুজ পেরোনোর ছাড়পত্র ইরানের থেকে পেলেও কোনো অবস্থাতেই যে ভারত ঝুঁকি নিতে চাইছে না তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ ইরান এই মুহূর্তে যেভাবে বিভিন্ন দিক থেকে জর্জরিত হয়ে গেছে, যুদ্ধবিধ্বস্ত সময়ে কোন জাহাজের উপর আক্রমণ তারা করবে বা কোনো অবস্থায় যদি ভুল কিছু হয়ে যায় তাদের পক্ষ থেকে তাহলে ভারতও বিপদে পড়বে। এবং এক্ষেত্রে ভারত যে নেশন ফার্স্ট পলিসি, অর্থাৎ আগে জাতীয় স্বার্থের কথা ভাবো বাকিটা পরে, সেই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য এই ধরনের বাইপাসিং করার প্রক্রিয়া এবং পদক্ষেপ যে করেছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কোন কোন জাহাজ এই পথে এলো? দেখুন, প্রথম যে জাহাজ এসছে সেটি ভারতের জাহাজ, এবং ভারতই গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু ভারত সেটাই করলো। MSV কিউবা এটি ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজ। 31শে মার্চ দুবাই থেকে এটি রওনা হয় এবং সফলভাবে ওমানের পথ ধরে এটি ভারতের দিকে আসতে শুরু করে। পরবর্তীকালে মার্শাল আইল্যান্ডের কাছে আরও 2টি তেলের জাহাজ সৌদি আরব এবং আমিরাটসের থেকে প্রায় 20 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে যাচ্ছিল, যার নাম হারবার্ট এবং দালকুত। পরবর্তীকালে সোহার এটি পানামার একটি জাহাজ, এটি LNG বহনকারী একটি জাহাজ।
অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন ভারতের মতো একটি প্রভাবশালী রাষ্ট্র স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করার চেষ্টা করছে, তখন গোটা বিশ্ব ভারতকে ভরসা করছে এবং মনে করছে ভারত যদি পারে তাহলে আমরাও পিছনে গিয়ে যেতে পারি, আমরাও ভারতের এই পথটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে পারি। একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল এই পদক্ষেপের পর, যে ইরানকে আস্তে 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 ডিপ্লোম্যাটিক প্রেশার একটা স্ট্র্যাটেজিকে সকলে আবদ্ধ করার চেষ্টা করছে, যে আপনার সাথে আমেরিকার যুদ্ধ আছে, এটা বাস্তব, কিন্তু আপনি স্ট্রেট অফ হরমুজের মতো একটি জায়গাকে দিনের পর দিন উইপেনাইজড করছেন, অস্ত্র হিসাবে ব্যবহার করছেন, সেটা কতদিন মেনে নেওয়া সম্ভব? আপনি ভারতের জাহাজ ছেড়ে দেবেন বলেছেন, আপনি রাশিয়া চীনকে ছাড়পত্র দেবেন বলেছেন, এটা বাস্তব, কিন্তু গোটা বিশ্ব শুধু রাশিয়া ভারত চীন তো চালায় না। রাশিয়া ভারত চীনের অয়েল সাপ্লাই আসবে যাবে, এটা বাস্তব, কিন্তু রাশিয়া বাদেও তো আরো বহু দেশ আছে যেখান থেকে ভারতকে তেল নিয়ে আসতে হবে, কারণ ভারতের জনসংখ্যা 140 কোটি। সেই যে অয়েল ডিমান্ড, গ্যাস সাপ্লাই, কনজামশন এত বেশি, ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতকেও কিন্তু এই ধরনের বিকল্প পথের সন্ধান করতে হতো, এবং এটা ইরানকে করা বার্তা এবং হুঁশিয়ারি যে ভাই অনেক হয়েছে, নয় যুদ্ধ থামাও, নয় নিজেদের মধ্যে লড়াই করো, যা করছো নিজেদের মধ্যে করো, গোটা বিশ্বকে এইভাবে জর্জরিত করো না। সব মিলিয়ে কালকে অ্যাডভেঞ্চারিয়াস এক হলিউড সিনেমা দেখলো গোটা বিশ্ব। সেই হলিউড সিনেমা নেপথ্যে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প যদি একটা প্রান্তে থাকেন, অপর প্রান্তে ভারত। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।